নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প প্রবাসিনী। জুন মাস। বালসূর্যের কনকরশ্মিতে লন্ডন নগর উদ্ভাসিত। পথে পথে পুষ্প বালিকারা রাশি রাশি ফুল বিক্রয় করিতেছে। একখানি 4 হুইলারে চড়িয়া মালপত্র সহ 2 জন বঙ্গীয় যুবক টেমস নদীর একটি জেটিতে উপনীত হইল। অদ্য বেলা 12টার সময় এই ঘাট হইতে এডিনবরা অভিমুখে একখানি জাহাজ ছাড়িবে। যুবক দুইটি গ্রীষ্মাবকাশে তথায় বেড়াইতে যাইতেছে। একজনের নাম হেমচন্দ্র দত্ত। সে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিভাশালী ছাত্র ছিল। বিলাতে আসিয়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হইতে উচ্চ সম্মানের সহিত উপাধি লাভ করিয়া গত বৎসর সিভিল সার্ভিস পরীক্ষাতেও কৃতকার্য হইয়াছে। অদ্য নভেম্বর মাসে দেশে ফিরিবে। অপর যুবকটির নাম অতুল চন্দ্র মিত্র। সে ধনীর সন্তান। আজ 6 বৎসর বিলাতে আছে। এখনো পাশটাস বিশেষ কিছুই করিতে পারে নাই। দেশ হইতে আসিবার সময় ইহার অভিভাবকেরা বলিয়া দিয়াছিলেন, বিলাতে পৌঁছিয়া সিভিল সার্ভিসের জন্যও চেষ্টা করিবে, ব্যারেও নাম লিখাইবে। সিভিল সার্ভিসে কৃতকার্য হও উত্তম, না হও ব্যারিস্টার হইয়া ফিরবে। অতুলচন্দ্র বিলাতে আসিয়া সিভিল সার্ভিসের জন্য চেষ্টা করিতে লাগিল, কিন্তু আজি কালি করিয়া ব্যারে ভর্তি হওয়া আর হইল না। ব্যারে ভর্তি হইবার বার্ষিক ফি 1.5 সহস্র পরিমাণ রজত মুদ্রারূপ পক্ষী শাবক যাহা আনিয়াছিল, ইতিমধ্যে ক্রমে তাহাদের পক্ষোদ্ভেদ হওয়াতে সেগুলি উড়িয়া গেল। 3 বৎসর অতীত হইল। অতুলচন্দ্র উপর্যুপরি 2 বার সিভিল সার্ভিস পরীক্ষায় ফেল করিল। তাহার পিতামাতা লিখিলেন, তবে এইবার ব্যারিস্টারির সনন্দ লইয়া শীঘ্র ফিরিয়া আইস। তখন অতুল বাড়িতে লিখিতে বাধ্য হইল, ব্যারিস্টারির জন্য এখনো ভর্তি হওয়াও হয় নাই, টাকা চাই। ব্যারিস্টারির পড়াও 3 বৎসর হইয়া গিয়াছে, কিন্তু এখনো পরীক্ষাদি দিবার কোনোই আয়োজন অতুলচন্দ্র করিয়া উঠিতে পারে নাই। সে বলে লন্ডন বড়ই চিত্ত বিক্ষেপকর, তাই খান কতক চকচকে নূতন বহি কিনিয়া লইয়া 2 মাসের জন্য এডিনবরায় যাইতেছে। সেখানে নির্জনে ভালো করিয়া পাঠ অভ্যাস করিবে, এই মহৎ সংকল্প এখন তাহার মনে জাগরুক। গাড়িখানি জেটির কাছে পৌঁছিল। 2 জনে নামিয়া মুটিয়ার সাহায্যে জিনিসপত্রগুলি জাহাজে তুলিল। নিজ নিজ নির্দিষ্ট কেবিনে জিনিস গুছাইয়া উভয়ে উপরে ডেকে গেল। তখন বেলা 10টা মাত্র। আরোহী অতি অল্প সংখ্যকই আসিয়াছে। অনেকে জিনিসপত্র অগ্রিম জাহাজে উঠাইয়া দিয়াছে, নিজেরা যথাসময়ে আসিবে। যুবক 2 জন সিগারেট মুখে করিয়া ডেকের উপর ইতস্তত পরিক্রমণ করিতে লাগিল। হঠাৎ এক স্থানে স্তূপীকৃত কতকগুলি বাক্স প্যাটারার মাঝে একটা জিনিস হেমের দৃষ্টি আকর্ষণ করিল। অতুল সে সময় কিয়দ্দূরে জাহাজের রেলিং ধরিয়া যাত্রীগণের আগমন নিরীক্ষণ করিতেছিল। হেম ডাকিয়া বলিল, ওহে অতুল, দেখো দেখো। অতুল উৎসুক হইয়া নিকটে আসিল। হেম দেখাইল, একটি তোরঙ্গের আংটায় লেবেল বাঁধা রহিয়াছে, তাহাতে লেখা আছে মিস রয়। অতুল বলিল, মিস রায় কে বিলাতে এসেছেন আমি তো ঠিক করতে পারছি না। হেম বলিল, আমিও তো শুনিনি। এখন 2 জনে কলিকাতাস্থ রায় পরিবারগণের একে একে নাম উল্লেখ করিয়া আন্দাজ করিতে লাগিল, কিন্তু কোনো কুলকিনারা পাইল না। অতুল বলিল, চলো একবার সমস্ত জাহাজটা ঘুরে দেখি, মানুষটা কি রকম। হেম বলিল, এত লোকের মাঝে চিনতে পারবে?
অতুল বলিল, শত শত কুমুদ কাহারের মধ্যে একটি পদ্ম যদি ফুটে থাকে তবে কি তাকে বেছে বের করা শক্ত? হেম হাসিয়া বলিল, কি অবিচার! এমন সুন্দর সুন্দর ইংরেজের মেয়েরা হলো কুমুদ কাহার, আর তোমার বাঙালির মেয়ে হলো পদ্ম? নিশ্চয়ই। কোথায় এমন মধুবীণা বঙ্গ কুসুমে? রবি ঠাকুরের ব্রজঙ্গনা কাব্যে না কিসে পড়েছিলাম। হেম অতুলের পিঠ চাপড়াইয়া বলিল, ধন্য তোমার বাংলা সাহিত্য জ্ঞান, ধন্য তোমার স্বজাতি প্রীতি। অতুল বলিল, চলো একটু খুঁজে দেখা যাক। দুইজনে তখন জাহাজের নানা স্থানে খুঁজিল, কিন্তু একখানি সুস্নিগ্ধ সলজ্জ শ্যামবর্ণ মুখ কোথাও দেখা গেল না। দুইজনে হতাশ হইয়া আবার ডেকে ফিরিয়া আসিল। হঠাৎ অতুল বলিল, দেখো, একটা জিনিস বড় ভুল হয়ে গেল। কি? এক বোতল ব্রান্ডি আনা হয়নি। 2-4 ডোজ নির্জলা ব্রান্ডি সমুদ্র পীড়ার অতি উৎকৃষ্ট প্রতিষেধক। জাহাজে পাওয়া যাবে বোধহয়, দেখি। বলিয়া অতুল অদৃশ্য হইল। কিয়ৎক্ষণ কাটিল। অতুল আর আসে না দেখিয়া হেমচন্দ্র তাহার উদ্দেশ্যে নিম্নে অবতরণ করিল। অতুলের কেবিনে গিয়া দেখিল দ্বার বন্ধ। আঙুলের গাঁট দিয়া বার কতক হেম দরজায় ঘা মারিল। ভিতর হইতে অতুল বলিল, কামিন। হেম দ্বার খুলিয়া দেখিল অতুল বসিয়া আছে, নিকটে খোলা ব্রান্ডির বোতল। গিলাস হাতে করিয়া অতুল প্রতিষেধক সেবন করিতেছে। অতুল বলিল, জাস্ট ইন গুড টাইম, এসো একটু খাও। হেম চলিয়া যাইতে উদ্যত হইয়া বলিল, না না, তুমি খাও, আমি খাবো না। কেন? আমি কি কখনো খাই যে খাবো? ডোন্ট বি সো গার্লিশ হেম, এই তোমার দোষ। একটু খেলে তোমার জাত যাবে না। ঔষধার্থে সুরাং পিবেত, এ কথা শাস্ত্রেই আছে। হেম হাসিয়া বলিল, কোন শাস্ত্রে পড়লে? কালিদাসের বৈরাগ্য শতকে না জয়দেবের রামায়ণে? রামায়ণ যদি পড়তে তো জানতে পারতে। সীতারাম তাঁরাও মদ বলবো না, কথাটা শুনতে খারাপ, আসব পান করতেন। তা তুমিও আসব পান করো, আমি যাই। যাবে কোথা? বসো না। বসলেও কি তোমার জাত যাবে? নাও একটা সিগারেট ধরাও। হেম উপবেশন করিল। সিগারেটের বাক্স হেমের সম্মুখে ধরিয়া অতুল গাহিল, এসো সখা, কাছে বসো, বসিতে কি আছে দোষ? তুমি যারে ভালোবাসো। বাই জোফ, ভুলেই যাচ্ছিলাম, মিস রায়ের কোনো পাত্তা পেলে? না। অতুল 1 আউন্স পরিমাণ প্রতিষেধক পান করিয়া বলিল, দেখো হেম, আমার বোধ হচ্ছে এই মিস রায়ের সঙ্গে দেখা হলেই আমি প্রেমে পড়ে যাব। হেম কৃত্রিম রোষ প্রকাশ করিয়া বলিল, খবরদার, আমি প্রেমে পড়ে যাব বলে আগেই ঠিক করে রেখেছি। অতুল বলিল, তা হতেই পারে না, আমি পড়ব। বাহ, আমি প্রথম আবিষ্কার করলাম তার লাগেজ। তাই বলে কি তোমার অধিকার জন্মে গেল নাকি? তাহলে যে কুলিটা তোরঙ্গ এনেছে তারই তো দাবি সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, সে তো আর উমেদার নয়। যারা উমেদার তাদের মধ্যে কার অধিকার বেশি দেখো। আমি লাগেজ আবিষ্কার করেছি, তুমি কি করেছ? অতুল বলিল, মিস রায় নিশ্চয়ই আমাকে পছন্দ করবেন। হেম বলিল, নিশ্চয়ই না, আমাকে পছন্দ করবেন। অতুল নিজ গুম্ফ প্রান্তদয় মুচড়াইয়া বলিল, দেখো দেখি আমার কেমন গোঁফ।
হেম খাপ হইতে সোনার চশমা বাহির করিয়া পড়িয়া বলিল, দেখো দেখি আমার কেমন চশমা। অল রাইট, লেটস হ্যাভ এ টস আপ বলিয়া অতুল পকেট হইতে একটা পেনি বাহির করিল। হেডস আই উইন, টেলস ইউ লস বলিয়া পেনিটা তর্জনীর উপর রাখিয়া বৃদ্ধাঙ্গুলির সাহায্যে সজোরে উৎক্ষিপ্ত করিয়া দিল। পেনি মেঝেতে আসিয়া পড়িল। অতুল তখন ঝুঁকিয়া দেখিয়া বলিল, টেলস ইউ লস। যাক, আমারই জিদ হয়েছে। হেম কৃত্রিম দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আচ্ছা, তবে তুমিই তাকে বিয়ে করো। এমন সময় জাহাজ ছাড়িবার ঘণ্টা বাজিল। উভয়ে বাহির হইয়া ডেকের উপর আরোহণ করিল। সেখানে অনেক নরনারী একত্র ছিল, কিন্তু কোনো শ্যামাঙ্গীর দর্শন পাওয়া গেল না। জাহাজ ছাড়িয়া দিল। 1টা বাজিয়াছে। লন্ডনের নগরসীমা বহুক্ষণ অতিক্রম করিয়া জাহাজ এখন 2 পার্শ্বে জব ও সর্ষের ক্ষেত্র রাখিয়া সাগারাভিমুখে ছুটিয়াছে। ক্রমেই নদীর প্রসার বৃদ্ধি হইতেছে। ঘণ্টাখানেক পরেই জাহাজ সাগর সঙ্গমে উপস্থিত হইবে। যাত্রীগণ পরস্পরকে জিজ্ঞাসা করিতেছে, আর ইউ এ গুড সেলর? অর্থাৎ আপনি সমুদ্র পীড়ায় সহজে আক্রান্ত হন না তো? এমন সময় ঢং ঢং করিয়া মধ্যাহ্ন ভোজনের ঘণ্টা বাজিল। অতুল ও হেম দুইজনে ভোজন কক্ষে নামিয়া গেল। একটু নিরিবিলি খুঁজিয়া দুইজনে স্থান গ্রহণ করিয়াছে। এমন সময় 2টি মহিলা প্রবেশ করিলেন। একটির বয়স 50-এর কাছাকাছি, অপরটি 20 বর্ষিয়া হইবেন। যিনি বর্ষীয়সী তিনি ইংরাজ ললনা, সন্দেহ নেই, কিন্তু যিনি যুবতী তাহার সম্বন্ধে সন্দেহ। তাহার গাত্রবর্ণ ইংরাজ দিগের মতো অত সাদা ধবধবে নহে, যেন ইতালীয় বা স্পেন দেশীয় গণের মতো। চুল কালো। অতুল ও হেমের নিকট দিয়াই ইহারা চলিয়া গেলেন। যাইবার সময় অতুল দেখিল বর্ষীয়সী মহিলাটির হস্তে স্বর্ণ কঙ্কণ, তাহাতে বঙ্গদেশীয় শিল্পকরের কারুকার্য অভ্রান্ত রূপে বর্তমান। অতুল ও হেমের মধ্যে পরস্পর চোখে চোখে টেলিগ্রাফ হইয়া গেল। ইহারা চলিয়া গেলে হেম বলিল, কিন্তু বাঙালির মেয়ের গায়ের রং কি অত পরিষ্কার হয়? এ তো প্রায় ইউরোপীয়দের মতো, শুধু তাদের মতো চোখ ঝলসানো সাদা নয়, দিব্য স্নিগ্ধ গৌরকান্তি। কি জানি, কিন্তু আর একটা সন্দেহের বিষয় রয়েছে। বাঙালির মেয়েরা তো কখনো বিলেতে গাউন পরে আসেন না, শাড়ি পরে আসেন। আমার মনে হয় অনেকদিন এদেশে আছেন। এই ইউরোপীয় মহিলাটি বোধহয় মিস রায়ের গভর্নেস হতে পারেন। ওর হাতে বাংলা বালাটি লক্ষ্য করেছিলে? করেছিলাম। মিস রায় উপহার দিয়ে থাকবেন। আশ্চর্য কি! অতুল ও হেম এইরূপ কথোপকথন করিতে করিতে আহার সমাধা করিল। মাঝে মাঝে কক্ষের অপর প্রান্তে অনুমিত মিস রায়ের প্রতিও দৃষ্টি নিক্ষেপ করিতেছে। আহার সমাধা হইলে দুইজনে ডেকে উঠিয়া 2টি বৃহৎ চুরুট ধরাইল। ওই দূরে সমুদ্র দেখা যাইতেছে। তাহার তরঙ্গায়িত সুনীল দেহময় শুভ্র ফেনপুঞ্জ নৃত্য করিতেছে। 2খানি ডেক চেয়ারে বসিয়া এক দৃষ্টে দুইজনে তাহাই দেখিতে লাগিল। ইতিমধ্যে পূর্বোক্ত মহিলা 2জন ডেকে আসিয়া পৌঁছিলেন। অতুল ও হেম যেখানে বসিয়াছিল সেইখানেই দাঁড়াইয়া তাহারা দূরস্থিত সমুদ্রের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। অতুল ও হেম তৎক্ষণাৎ চেয়ার ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, ওন্ট ইউ টেক দিস চেয়ার্স লেডিস? প্রবীণা বলিলেন, না না, বসুন, আপনাদের কেন আমরা বঞ্চিত করব? অতুল বলিল, চেয়ারের অভাব কি, আপনারা বসুন,
আমরা অন্য চেয়ার আনিয়া বসিতেছি। বহু ধন্যবাদ বলিয়া মহিলা দুইজন উপবেশন করিলেন। এক স্থানে জাহাজের অনেক চেয়ার গাদা করা ছিল। অতুল চট করিয়া তাহার মধ্য হইতে দুইখানি টানিয়া আনিল। প্রবীণা বলিলেন, আপনারা কি এই প্রথম এডিনবরায় যাইতেছেন? অতুল বলিল, এই প্রথম। আর আপনারা? আমরা তো এডিনবরারই লোক। আমার মেয়ে লীলা লন্ডনে কেনসিংটন কলেজ অব মিউজিকে পড়িতেছিল। এবৎসর পাঠ সাঙ্গ হইল, তাই আমি উহাকে লইতে আসিয়াছিলাম। ইনি আপনার কন্যা বুঝি? হ্যাঁ, আমার আরও একটি কন্যা একটি পুত্র আছে, তাহারা এডিনবরাতে। আমার ছেলেটি ইউনিভার্সিটিতে প্রফেসর। আপনারা ইংল্যান্ডে কতদিন আসিয়াছেন জিজ্ঞাসা করিতে পারি কি? আমার 6 বছর হইল, আর আমার বন্ধু মিস্টার দত্ত 4 বছর আসিয়াছেন। শুনিয়া মহিলাটি বলিলেন, দত্ত, আপনি কি বাঙালি? আপনারা দুইজনেই কি বাঙালি? হেম বলিল, আমরা দুইজনেই বাঙালি। ইহার নাম মিস্টার মিত্র। আই এম সো গ্ল্যাড। কলিকাতায় আমাদের অনেক আত্মীয় বন্ধু আছেন। আমার স্বামী বাঙালি ছিলেন। হেম ও অতুল যুগপৎ বলিয়া উঠিল, বটে? বলেন কি? তবে আপনাকে আমাদের স্বজাতীয়া বলিয়া দাবি করিতে পারি। অন্তত আমার কন্যা লীলাকে পারেন। ও কলিকাতাতেই জন্মিয়াছিল। আমার স্বামী এডিনবরায় যখন ডাক্তারি পড়িতেন, সেই সময় আমাকে বিবাহ করিয়াছেন। তাহার পর পরীক্ষার্তীর্ণ হইয়া আমাকে কলিকাতায় লইয়া যান। সেখানে আমরা 5 বছর ছিলাম। তাহার পর তাহার মৃত্যু হয় বলিয়া মিসেস রায় চক্ষু আনত করিলেন। কথা ফিরাইবার জন্য মিস রায় বলিলেন, আপনারা কি গুড সেলার্স? অতুল বলিল, সমুদ্র শান্ত থাকিলে আমি অসাধারণ গুড সেলার, আর আমার বন্ধুও তাই। এ কথা শুনিয়া সকলেই হাস্য করিয়া উঠিলেন। হেম বলিল, আপনি কেমন? হ্যাঁ, আমিও আপনাদেরই মতো। মা খুব গুড সেলার, নয় মা? মিসেস রায় বলিলেন, না না, গর্ব করিতে নাই। ইহা আমি বারংবার দেখিয়াছি। সমুদ্রযাত্রার পূর্বে যে নিজেকে গুড সেলার বলিয়া দর্প করে, সেই প্রথমে পড়ে। তবে এই পথটা তেমন তরঙ্গ সংকুল নহে। যখন দ্য ওয়াশের কাছাকাছি পৌঁছিব, তখন ঢেউ একটু বেশি হইবে বটে, কিন্তু সে পথটুকু পার হইতে 2 ঘণ্টা লাগিবে। এই প্রকার নানা কথোপকথনে সন্ধ্যা সমাগত হইল। রাত্রি ভোজনের জন্য প্রস্তুত হইতে সকলে উঠিলেন। মিসেস রায় বলিলেন, আমরা যেখানে খাইতে বসি, আপনারাও সেই টেবিলে আসিয়া যোগদান করুন না। হেম ও অতুল বলিল, ধন্যবাদ, সে তো আমাদের পক্ষে অত্যন্ত আনন্দের বিষয় হইবে। পরদিন প্রভাতে প্রাতরাশের পর জাহাজ দ্য ওয়াশের সম্মুখীন হইল। জাহাজ যেই দুলিতে আরম্ভ করিল, অমনি যাত্রীগণ একে একে রণে ভঙ্গ দিয়া কেবিনে গিয়া শটান শুইয়া পড়িলেন। ডেকের উপর চলা দুষ্কর, সিঁড়ি দিয়া নামা দুষ্কর। যথেষ্ট প্রতিষেধক সেবন করা সত্ত্বেও অতুল আগেই কাত হইয়াছে। ক্রমে হেমও পড়িল। কেবল 2-4 জন ইংরেজ পুরুষ তখনও ডেকের উপর বিচরণ করিতে লাগিলেন। মধ্যাহ্ন ভোজনের সময় টেবিলের অনেক আসনই শূন্য। বেলা 4টা বাজিলে জাহাজ যখন ইয়র্কশায়ারের সম্মুখীন হইল, তখন জাহাজের দোলানি বন্ধ হইল। যাত্রীগণ একে একে ডেকে আসিয়া দর্শন দিতে লাগিলেন। সকলেই যেন কত দিনের রোগশয্যা হইতে উঠিয়াছেন। রায়জায়া ও কন্যা হস্তে উপন্যাস ও কুশনাদি লইয়া কেবিন হইতে বাহির হইলেন। হেম ও অতুল তাহা দেখিয়া
তাহাদের বোঝা নিজেরা বহন করিয়া ডেকে লইয়া গিয়া চেয়ার ভালো জায়গায় রাখিয়া ইহাদের বসাইয়া দিল। সমুদ্রের তাজা হাওয়ায় ক্রমে ইহারা সুস্থতা লাভ করিতে লাগিলেন। ক্রমে মুখে হাসি ফুটিল, কথা বাহির হইল। চায়ের ঘণ্টা হইলে হেম ও অতুল বলিল, আপনারা নামিবার কষ্ট করিবেন না, আপনাদের চা প্রভৃতি আমরা আনিয়া দিতেছি। নিচে গিয়া হেম বলিল, কি হে, এরই মধ্যে বেশ জমিয়ে তুলেছ। অতুল নিজ গুম্ফ প্রান্ত দুই হস্তে মুচড়িয়া বলিল, কেবল এই গোঁপ জোড়াটির গুণে দাদা। গ্রীষ্মকালে রাত্রি 9টা পর্যন্ত দিবালোক থাকে। অন্ধকার হইবার পূর্বে জাহাজ বন্দরে পৌঁছিবার কথা, কিন্তু ওয়াশ পার হইতে 2 ঘণ্টার স্থানে 4 ঘণ্টা বিলম্ব হইয়া গিয়াছে। রাত্রি হইলে জাহাজকে বন্দরে ঢুকিতে দিবে না, প্রভাত পর্যন্ত অপেক্ষা করিতে হইবে। রাত্রি সমাগমের পূর্বে পৌঁছে কি না পৌঁছে এই বলিয়া যাত্রীগণ জল্পনা কল্পনা করিতে লাগিলেন। যখন দূরে তীরভূমি দেখা গেল, তখন অন্ধকার হয় হয়। ক্রমে রাত্রি আসিল। লিথ শহরের আলোকমাল্য দৃষ্টিগোচর হইতে লাগিল। কল্ল প্রভাতে ভিন্ন জাহাজ বন্দরে প্রবেশ করিতে পাইবে না। রাত্রি কাটিল। প্রভাতে উঠিয়া যাত্রীগণ প্রাতরাশ সমাধা করিলেন। মিসেস রায় বিদায়ের প্রাক্কালে অতুল ও হেমকে বলিলেন, আপনারা কোথায় থাকিবেন? আপাতত কোনো হোস্টেলে উঠিব, তাহার পর রুমস খুঁজিয়া লইব। আমাদের ওখানে মাঝে মাঝে আপনাদিগকে দেখিতে পাইলে সুখী হইব। এই নিন আমাদের ঠিকানা। এ কার্ডে অ্যাট হোম অন স্যাটারডে ইভিনিংস লেখা আছে বলিয়া শনিবার অবধি অপেক্ষা করিবেন না। যেদিন ইচ্ছা যখন ইচ্ছা আসিবেন বলিয়া হেম ও অতুলকে একখানি করিয়া কার্ড দিলেন। লিথ বন্দর হইতে রেলপথে এডিনবরায় যাইতে হয়। বস্তুত লিথ এডিনবরারই উপনগর মাত্র। জাহাজ হইতে নামিয়া রেলপথে কয়েক মিনিটে ইহারা এডিনবরায় পৌঁছিলেন। 1 মাস কাটিয়া গিয়াছে। মার্চমন্ট রোডের একটি বাড়িতে রুমস লইয়া হেম ও অতুল বাস করিতেছে। রায় পরিবারের সহিত ঘনিষ্ঠতা ইহাদের খুব বাড়িয়া গিয়াছে, বিশেষত হেমের। নিমন্ত্রণ আমন্ত্রণ প্রায়ই হয়। আজ রবিবার। বেলা 10:30টার সময় রাত্রি বসনের উপর ড্রেসিং গাউন পরিয়া অতুল নিজ শয়নকক্ষ হইতে বাহির হইয়া আসিল। বসিবার কক্ষে গিয়া দাসীর জন্য ঘণ্টা বাজাইল। দাসী আসিলে অতুল জিজ্ঞাসা করিল, মিস্টার দত্ত কি প্রাতরাশ শেষ করিয়াছেন? হ্যাঁ মহাশয়, তিনি আজ অন্য দিনের অপেক্ষা শীঘ্রই প্রাতরাশ শেষ করিয়া কোথায় বাহির হইয়াছেন। এমন সময় নিকটস্থ গির্জায় ঢং ঢং করিয়া শব্দ হইতে লাগিল। অতুল বলিল, আজ রবিবার বুঝি? গির্জায় ঘণ্টা বাজিতেছে। দাসী বলিল, হ্যাঁ মহাশয়, আজ রবিবার। এবারে সকলেই গির্জায় গিয়াছেন। আপনার প্রাতরাশ শেষ হয় নাই বলিয়া আমি শুধু আছি। ও, আমার জন্য তুমি গির্জায় যাইতে পাও নাই? আমি বড় দুঃখিত হইলাম। আচ্ছা, আমার খাবার দিয়া তুমি যাও, অপেক্ষা করিতে হইবে না। ধন্যবাদ মহাশয় বলিয়া ঝি একটি ট্রে ভরিয়া প্রাতরাশের দ্রব্য সম্ভার আনিয়া দিল। সেগুলি টেবিলে সাজাইয়া দিয়া প্রস্থান করিল। অতুলের মুখে সিগারেট। খাদ্যের নিকট চেয়ার সরাইয়া আনিয়া 1 পেয়ালা চা ঢালিয়া লইল। অন্য মনে অল্প অল্প করিয়া চাটুকু পান করিতে লাগিল। আপন মনে অতুল বলিতে লাগিল, আর কিছু নয়, হেম গির্জায় গিয়াছে। গত রবিবারেও গিয়াছিল। হঠাৎ তার এমন ধর্মে মতি হলো কি করে?
কুমারী লীলার প্রেয়ার বুক বহন করবার লোভেই ভায়া রাতারাতি এমন ধার্মিক হয়ে উঠেছেন। এক পেয়ালা চা শেষ হইল। খাবারের বিবিধ পাত্রগুলির ঢাকা খুলিয়া খুলিয়া অতুল দেখিতে লাগিল। শেষে 2টি ডিম্ব মাত্র গ্রহণ করিয়া তাহাই খাইল। কল্ল রাত্রে থিয়েটারের পর কোথায় গিয়াছিল, 3টার সময় বাড়ি ফিরিয়াছে। সেই জন্য শরীর কিছু খারাপ, খাইতে ইচ্ছা নাই। আর এক পেয়ালা চা খাইয়া অতুল টেবিল ছাড়িয়া উঠিল। নতুন সিগারেট ধরাইয়া জানালার কাছে চেয়ার টানিয়া বসিয়া হেম সম্বন্ধে চিন্তা করিতে লাগিল। পূর্ববর্তী কয়েকটা ঘটনা স্মরণ করিয়া অতুল সিদ্ধান্ত করিল, হেম যে লীলার সহিত প্রেমে পড়িয়াছে তাহার আর কোনো সন্দেহ নাই। আর লীলাও যে হেমের অনুরাগিনী, ইহাও অতুল বেশ স্পষ্ট বুঝিতে পারিয়াছে। কিয়ৎক্ষণ পরে অস্ফুট স্বরে অতুল বলিয়া উঠিল, হোয়াট দ্য ডেভিল ডাজ হি মিন বাই ইট? উইল হি ম্যারি দ্য গার্ল? ভাবিল, হেম যেরূপ শীতল প্রকৃতি ও হিসাবী লোক, ও যে নিছক প্রেমের জন্য বিবাহ করিতে রাজি হইবে ইহা তো বিশ্বাস হয় না। লাভ ইন আ কটেজ ইহার কোষ্টিতে লেখা নাই। সিভিল সার্ভিস পাশ করিয়াছে, দেশে ফিরিয়া গেলে বিলাত ফেরত সমাজে হুলস্থুল পড়িয়া যাইবে। বিবাহযোগ্যা কন্যাগণের মাতারা আহার নিদ্রা ত্যাগ করিবেন। নিলামের ডাকে সর্বোচ্চ দরে হেম নিজেকে বিক্রয় করিবে। কোনো ধন কুবেরের একটি কালো মেয়ে এবং 5 অঙ্কের একখানি চেক হেম বিবাহ করিবে। বেচারি মিস রায়, আমি বাস্তবিক তোমার জন্য দুঃখিত। সুন্দরী মিস রায়, সুগায়িকা, সুশিক্ষিতা, কোমল হৃদয়া মিস রায়, তোমার সবই ভালো, কিন্তু তুমি দরিদ্র বিধবার মেয়ে। তোমার হৃদয় ভালোবাসায় পূর্ণ হইতে পারে, কিন্তু তোমার মার ক্যাশ বাক্সটি শূন্য। কোনো আশা করিও না। 11টা বাজিল। অতুল তখন ভাবিল, যাকগে, পরের চিন্তা করে কি হবে, নিজের চিন্তা কিছু করা যাক। মনে পড়িল, এডিনবরায় 2 মাস নিরিবিলিতে আইন অধ্যয়ন করিবে বলিয়া খানকতক বহি কিনিয়া আনিয়াছিল। সেগুলির এখনো পাতা কাটাও হয় নাই। উঠিয়া গিয়া বহিগুলি তোরঙ্গ হইতে বাহির করিয়া আনিল। সেগুলি নাড়িতে চাড়িতে লাগিল এবং ভাবিল, আজ পাতা কাটিয়া অধ্যয়ন আরম্ভ করিয়া দিই। তাহার পর হঠাৎ মনে হইল, আজ যে রবিবার, অনধ্যায়। যদিও আমি খ্রিস্টান নহি, তথাপি জসমিন দেশে যদাচার, ওগুলো মানিয়াই চলা ভালো। আজ থাক, শরীরটাও ভালো নেই। বিদ্যারম্ভে গুরু শ্রেষ্ঠ। একেবারে বৃহস্পতিবার দিন আরম্ভ করা যাইবে। সরস্বতী আবার তরঙ্গরূপ জেলে রিমান্ডেড হইল। 12টা বাজিল। বসিয়া বসিয়া আর ভালো লাগিল না। পাড়ার গির্জার উপাসনা শেষ হইয়া গিয়াছে। পথে দলে দলে নরনারী বালক বালিকা তাহাদের পোশাকি কাপড় পরিয়া গির্জা হইতে বাড়ি ফিরিতেছে। অতুল উঠিয়া বেশ পরিধান করিয়া বেড়াইতে বাহির হইল। নগরের মধ্যস্থলে প্রিন্সেস গার্ডেন্স নামক বিস্তীর্ণ মনোহর উদ্যান আছে। সেইখানে গিয়া বায়ু সেবন করিতে লাগিল। কিয়ৎ পরে গাছের ছায়ায় একটি বেঞ্চিতে বসিয়া সিগারেট ধরাইল। এমন সময় দেখা গেল, কিছু দূরে মিস রায়কে লইয়া হেমচন্দ্র আসিতেছে। অতুল অপেক্ষা করিল। ক্রমে ইহারা নিকটে আসিলেন। তখন অতুল দাঁড়াইয়া মিস রায়ের প্রতি টুপি উত্তোলন করিল। সুপ্রভাত জ্ঞাপন করিয়া বলিল, আপনারা কি গির্জার ফেরত নাকি? হেম বলিল, হ্যাঁ, গির্জায় গরমে মিস রায় মূর্ছিত প্রায় হইয়াছিলেন, তাই উপাসনান্তে ইহাকে একটু শীতল বায়ু সেবন করাইতে আনিয়াছি। অতুল বলিল,
শুনিয়া দুঃখিত হইলাম। এখন আপনি কেমন আছেন মিস রায়? লীলা বলিলেন, ধন্যবাদ, এখন বেশ আছি। আপনি কখনো গির্জায় যান না বুঝি? অতুল বলিল, গির্জায়? হ্যাঁ, যাই বই কি, প্রতি বছর ক্রিসমাস ডের দিন যাই। মিস রায় হাসিয়া বলিলেন, যাহারা রবিবারে 2 বেলা গির্জায় যায় না, একবার মাত্র যায়। গ্লাডস্টোন তাহাদিগকে শ্লেষ করিয়া অনসার বলিয়াছিলেন। আপনি দেখিতেছি অনসে ইয়ারার। অতুল বলিল, আত্মার পরিত্রাণের জন্যই তো গির্জায় যাওয়া। তা আমার আত্মা আছে কিনা সে বিষয়ে আমার গভীর সন্দেহ মিস রায়, তাই গির্জায় যাওয়ার চার হয় না। লীলা বলিলেন, আপনার আত্মা পরহস্তগত নয় তো? তাহা হইলেও তো বুঝিতাম, যেখানে হোক কোথাও আছে। যাহাদের আত্মা পরহস্তগত তাহারা তো নিয়মিত রূপেই গির্জায় যায় দেখিতে পাই। বলিয়া অতুল হেমচন্দ্রের দিকে বক্র দৃষ্টিপাত করিল। হেম যেন তাহা শুনিয়াও শুনিল না। কুমারী লীলার গণ্ডস্থল কর্ণমূল পর্যন্ত রাঙা হইয়া উঠিল, কিন্তু এক মুহূর্তেই তিনি আত্মসম্বরণ করিয়া লইলেন। বলিলেন, হ্যাঁ, এখানে দাঁড়াইয়া কি হইবে, আসুন না একটু বেড়ানো যাক। অতুল উভয়ের মুখপানে সস্মিতভাবে দৃষ্টিপাত করিল। পরে হেমের দিকে চাহিয়া দুষ্টামি করিয়া বলিল, থ্যাঙ্কস, বাট শ্যাল আই নট বি ইন্ট্রুডিং? হেম বলিল, অবশ্যই না। তিনজনে নানা কথোপকথন করিতে করিতে উদ্যানে ভ্রমণ করিতে লাগিল। হেম ও অতুল 2 দিকে, মিস রায় মধ্যস্থলে। ভারতবর্ষের অনেক কথা হইতে লাগিল। অতুল বলিল, মিস রায়, ভারতবর্ষ আপনার দেখিতে ইচ্ছা করে না? করে না আবার? খুব করে। ছেলেবেলায় আমি কলকাতায় ছিলাম, তাহাই ছায়াবৎ আমার স্মরণ হয়। আমি ভারতবর্ষের প্রাকৃতিক সৌন্দর্য, নদী, বন, পাহাড় এ সব কিছুই দেখি নাই। সেই সব আমার দেখিতে ইচ্ছা করে। আচ্ছা, ভারতবর্ষের কি ফুল ভালো, গোটা কতক নাম করুন না। অতুল বলিল, বেল, জুঁই, গন্ধরাজ, বকুল, টগর। হেম বলিল, কুমুদ, কান্নার, পদ্ম, কেতকী, কামিনী। মিস রায় বলিলেন, কামিনী? সে কিরকম ফুল? অতুল বলিল, ছোট সাদা ফুল, রাত্রে ফোটে, গন্ধটুকু বড় মৃদু, অথচ বড় মিষ্ট, তাই ইহার নাম কামিনী, অর্থাৎ লেডি ফ্লাওয়ার। লীলা বলিলেন, লেডি ফ্লাওয়ার? কি সুন্দর নাম। আচ্ছা মিস্টার মিত্র, এ দেশের ও আমাদের দেশের ফুলের মধ্যে প্রভেদ কি? অতুল বলিল, আপনার কথার উত্তর দেবার পূর্বে আমার অন্তরের ধন্যবাদ গ্রহণ করুন, যেহেতু আপনি ভারতবর্ষকে স্বদেশ বলিয়া উল্লেখ করিলেন। লীলা বলিলেন, নিশ্চয়ই। আমার পিতা বাঙালি, আমার নিজের জন্ম ভারতবর্ষে। আমি সে দেশকে স্বদেশ বলিয়া মনে করিব না তো কোন দেশকে করিব? আমি তো প্রবাসিনী। অতুল বলিল, প্রার্থনা করি ভারতবর্ষের দুহিতাকে একদিন ভারতবর্ষে দেখিয়া সুখী হইব। হেমের দিকে ফিরিয়া বলিল, তুমি আমার সহিত এ প্রার্থনায় যোগদান করো না হেম? হেম বলিল, অবশ্য, কিন্তু কিন্তু তাহার স্বরটা অতুলের মতো হাস্য বিকশিত নহে, যেন অপরাধীর মতো। অতুল বলিল, আপনি জিজ্ঞাসা করিতেছিলেন এ দেশীয় ও ভারতবর্ষীয় ফুলের তফাৎ কি? এ দেশীয় ফুল অধিকাংশই চটকদার কিন্তু গন্ধশূন্য। ভারতবর্ষীয় ফুল দেখিতে তত বাহারে না হোক, কিন্তু সৌরভে ভরপুর। তেমন মিষ্ট গন্ধ এ দেশে কোনো ফুলে নেই। মিস রায় বলিলেন,
কেন? ভায়োলেটস? লিলিজ? লিলিজ অব দ্য ভ্যালি? আমাদের মনে ধরে না। আপনি একবার ভারতবর্ষীয় ফুল আঘ্রাণ করিলে আপনারও মনে ধরিবে না। এই সময় মিস রায় ঘড়ি খুলিয়া বলিলেন, 1টা বাজিয়াছে। আমাদের গৃহে আজ মধ্যাহ্ন ভোজন করিতে মিস্টার দত্ত প্রতিশ্রুত হইয়াছেন। মিস্টার মিত্র আপনাকে অনুরোধ করিবার জন্য মা এখানে নাই, সেজন্য আমি দুঃখিত, কিন্তু আমি নিশ্চয়ই জানি আপনিও যদি আসেন তবে মা অত্যন্ত খুশি হইবেন। হেম বলিল, এসো না, আহারাদির পর বৈকালে মিলিয়া বেশ জটলা করা যাইবে। মিস রায় গাহিবেন। মিস রায় বলিলেন, মিস্টার মিত্র আমার গান মোটেই পছন্দ করেন না। অতুল বলিল, পছন্দ করি কিনা হেমকে জিজ্ঞাসা করুন। কিন্তু কৃত্রিম অভিমানে ঠোঁট ফুলাইয়া লীলা বলিলেন, পছন্দ করেন, কিন্তু আপনার কিন্তুওয়ালা পছন্দ আমি চাই না, যান। অতুল বলিল, আপনার গানে কিন্তু নয়, কিন্তু আজ রবিবার, আপনারা ভয়ঙ্কর ধার্মিক পরিবার, রবিবারে তাস খেলেন না, ধর্মসঙ্গীত ভিন্ন অন্য কিছু গাওয়া পাপ মনে করেন। আমার কেমন কুঅভ্যাস, ধর্মসঙ্গীত শুনিলেই আমার হাই উঠিতে থাকে। রবিবার নয় এমন একদিন আসিয়া আপনার গান শুনিব। বার্নস রচিত গুটিকতক প্রেমের সঙ্গীত অনুগ্রহ করিয়া গাহিবেন। ইংরেজি এবং স্কচ সুরে কি আশ্চর্য প্রভেদ! ইংরেজি সুরের সঙ্গে বাংলা সুর কিছুই মেলে না, কিন্তু স্কচ স্বরগুলি শুনিলে বাংলা রাগিনী মনে পড়ে। বার্নসের গানে আমি মুগ্ধ হইয়া যাই। লীলা বলিলেন, বার্নসের কোন কোন গান আপনি বেশি ভালোবাসেন? কোনটার নাম করিব, অনেক আছে। সেইটি ইয়ে ব্যাংস অ্যান্ড বিয়ার্স ও বণিক ডুন, কি সুন্দর সুর, ঠিক যেন বাঙালির মতো। হেম বলিল, জানেন মিস রায়, আমাদের দেশের একজন কবি ঠিক এই সুরে এই ভাবের একটি বাংলা গান রচনা করিয়াছেন। মিস রায় বলিলেন, কি গানটি বলুন না? আপনি তো বাংলা বুঝবেন না, তবু কথাগুলি শুনি। হেম মৃদুস্বরে গুনগুন করিয়া গাহিল, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবায়, তটিনী হিল্লোল তুলে কল্লোলে বহিয়া যায়। বার্নসের চিরপরিচিত সুর। শুনিয়া মিস রায় থাকিতে পারিলেন না, গুনগুন করিয়া হেমের সহিত সুর দিতে লাগিলেন। গান শেষ হইলে অতুল বলিল, রবিবারে আপনারা প্রেমের গান গাহিলেন। বলিয়া প্রচুর হাস্য করিয়া টুপি তুলিয়া অতুল বিদায় গ্রহণ করিল। আরও 1 মাস অতীত হইয়াছে। সন্ধ্যার অনতি পূর্বে অতুল ও হেম বেশ পরিধান করিয়া বাহির হইল। আজ মিসেস রায় তাহাদের নিমন্ত্রণ করিয়াছেন। 2 মাস এডিনবরা বাসের পর আগামী কল্য বেলা 10টার গাড়িতে উহারা লন্ডন যাত্রা করিবে, তাই আজ সন্ধ্যায় বিদায় ভোজ। সেদিন অন্য আর কেহ নিমন্ত্রিত ব্যক্তি ছিল না। মিসেস রায়ের পুত্র এবং অপর কন্যাটিও স্থানান্তরে। আহারের পর সকলে আসিয়া ড্রয়িং রুমে বসিলেন। রায়গৃহিণী বলিলেন, মিস্টার দত্ত, কলিকাতায় আমার যে আত্মীয় আছেন তাহাদের শিশুদিগের জন্য কিছু উলের জিনিস তৈরি করিয়াছি। আপনাকে যদি একটি পার্সেলে করিয়া সেইগুলি দিই, আপনি লইয়া গিয়া তাহাদের দিতে পারেন না? অবশ্যই পারি, অতি আহ্লাদের সহিত। আপনার কোনো অসুবিধা হইবে না তো? কিছু মাত্র না। আপনি কোন মাসে লন্ডন হইতে গৃহযাত্রা করিবেন? নভেম্বর মাসে। তবে তো আর 3 মাস আছে। গৃহযাত্রার পূর্বে আর কি একবার এডিনবরা আসিবেন না? ইচ্ছা আছে। এই 2 মাসে আপনারা আমাকে যে পরিমাণ আদর যত্ন করিয়াছেন, বিদায়ের পূর্বে যদি একবার দেখা না করিয়া যাই, তাহা হইলে অকৃতজ্ঞতার কাজ হইবে।
মিসেস রায় বলিলেন, ভেরি গুড অফ ইউ টু থিঙ্ক সো। কুমারী লীলা আজ সুন্দর বেশভূষায় সজ্জিত হইয়াছেন, কিন্তু তাহার হৃদয় হইতে আনন্দ যেন আজ কোথায় অন্তর্হিত। মাঝে মাঝে হাসিতেছেন বটে, কিন্তু বেশ বোঝা যায় তাহার চেষ্টাকৃত হাসি। অতুল বলিল, আজ মিস রায়ের গুটি কতক বাছা বাছা গান আমরা শুনিয়া যাইব। মিস রায় বলিলেন, বেশ, কিন্তু আপনাকেও আজ গাহিতে হইবে। যে গাহে তাকে বলুন। হেম গাহিবে। উনি তো গাহিবেনি, কিন্তু আজ আপনার গান না শুনিয়া ছাড়িতেছি না। কুমারী লীলা পিয়ানোয় বসিলেন। একটি, দুইটি, তিনটি, অনেকগুলি গান হইল। তখন হেম একটি বাংলা গান গাহিল। অতুল বলিল, মিস রায়, আপনার বনি প্রিন্স চার্লি গানটি একবার শুনিব। ইংরেজের ইতিহাসে যিনি ইয়ং প্রিটেন্ডার নামে অভিহিত, স্কটল্যান্ডে তাহার নাম আজিও বনি প্রিন্স চার্লি। এখনো সে দেশে লক্ষ লক্ষ লোক আছে যাহারা মনে করে প্রিন্স চার্লি তাহাদের প্রকৃত রাজা ছিলেন। এখন তাহার বংশধর যদি কোথাও থাকেন, তবে তিনি স্কটল্যান্ড সিংহাসনের ন্যায্য অধিকারী। এখনো প্রত্যহ স্কটল্যান্ডের মাঠে, নদী তীরে, গিরিশিরে, উপত্যকা ভূমিতে বনি প্রিন্স চার্লি সম্বন্ধে শত শত গাথা গীত হইয়া থাকে। মিস রায় পিয়ানোর নিকট বসিয়া যে গানটি গাহিলেন, তাহার অর্থ, তাহার প্রত্যেক কলির শেষে ধুয়া আছে। চার্লিস মাই ডার্লিং, মাই ডার্লিং, মাই ডার্লিং। মিস রায় সুন্দরভাবে ধ্বনির সহিত সমস্ত হৃদয় মিশাইয়া দিয়া গানটি গাহিতেছিলেন। যখন তৃতীয় কলি শেষ হইল, অনুচ্চ পরিহাসে অতুল তখন হেমকে বলিল, আই সে হেম, উড নট ইউ লাইক টু বি চার্লি? হেম চুপি চুপি বলিল, শাট আপ। কুমারী রায় শুনিতে পান ইহা অবশ্যই অতুলের অভিপ্রেত ছিল না, কিন্তু লীলা সেই মুহূর্তে পিয়ানোর উপর হইতে দৃষ্টি তুলিয়া অনতি দূরে উপবিষ্ট ইহাদের প্রতি চাহিলেন, এবং তাহার মুখখানি লাল হইয়া উঠিল। তিনি সহসা গান বন্ধ করিয়া দিলেন। ইহাতে অতুল বড়ই অপ্রতিভ হইল। হেম বলিল, থামিলেন যে? মিস রায় বলিলেন, 3টা ভার্স তো গাহিলাম, আর কেন? হেম ও অতুল বাকিটুকু শুনিবার জন্য আগ্রহ প্রকাশ করিতে লাগিল। তখন মিস রায় হাসিয়া আবার গাহিতে লাগিলেন, কিন্তু পূর্বের মতো আর হইল না। গানে সে প্রাণ সঞ্চার আর করিতে পারিলেন না। যেন সুর লয়টুকু বজায় রাখিয়া গ্রামোফোন বাজিয়া গেল। গান শেষ করিয়া মিস রায় বলিলেন, মিস্টার মিত্র, আজ আপনাকে গাহিতেই হবে, কিছুতেই ছাড়িব না। অতুল বুঝিল এইমাত্র কৃত অপরাধ মিস রায় ক্ষমা করিয়াছেন। মনে অত্যন্ত আরাম পাইয়া বলিলেন, কি গান গাহিব? হেম বলিল, তোমার একটা হাসির গান গাও না। হাসির গান? শুনিয়া আপনারা হাসেন যদি। কুমারী লীলা বলিলেন, হাসিব বই কি, হাসির গানে হাসিব না? অতুল বলিল, তার চেয়ে বরং একটা করুণ রসের গান গাই। আপনারা হাসিবেন সে আমি সহ্য করিতে পারিব না। আমার মনে হইবে গানের জন্য নহে, গানে আমার অক্ষমতা দেখিয়া আপনারা হাসিতেছেন। আমি একটি নিরাশ প্রণয়ের করুণ রসের গান গাই। মিসেস রায় বলিলেন, আশা করি আপনি নিজে একজন নিরাশ প্রণয়ী নহেন। কৃত্রিম দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া অতুল বলিল, হ্যাঁ মিসেস রায়, আমিও একজন নিরাশ প্রণয়ী। একদিন সন্ধ্যাকালে একটি বাগানে আমি আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা একজন বালিকাকে অর্পণ করিয়াছিলাম। সে নিষ্ঠুর উপেক্ষার সহিত তাহা প্রত্যাখ্যান করিয়া চলিয়া গেল। সেই অবধি আমার জীবন শ্মশানতুল্য হইয়া গিয়াছে।
কুমারী রায় বলিলেন, তাই তো। এ ঘটনা কোথায় ঘটিল? এখানে না লন্ডনে? এখানেও নয়, লন্ডনেও নয়, দেশে। দেশে মিস রায়। আমার বয়স তখন 10 বৎসর, তাহার বয়স 7। বলিয়া যেন অশ্রুরোধ করিবার জন্য অতুল চক্ষে রুমাল দিল। শুনিয়া সকলের মহা হাসি। কুমারী রায় বলিলেন, রুমালখানি নিংড়াইয়া ফেলুন, নিংড়াইয়া ফেলুন। ওখানে চোখের জলে অত্যন্ত ভিজিয়া উঠিয়াছে। অতুল শুষ্ক রুমালখানি লইয়া সজোরে নিংড়াইতে আরম্ভ করিল। মিসেস রায় বলিলেন, কই মিস্টার মিত্রের গান হইল কই? গল্পে গল্পে আসল কথা ভুলিয়া যাইতেছি। লীলা বলিলেন, হ্যাঁ মিস্টার মিত্র, এইবার গান। অতুল তখন পিয়ানোর নিকট বসিয়া যে গানটি গাহিল তাহার ভাবানুবাদ এই: কহিল নায়ক তৃতীয় অষ্টনীরে, বিদায় বিদায় বালা, আর না আসিবে এ অভাগাজন, জানাতে হৃদয় জ্বালা। কতদিনকার আশালতা মোর, ছিন্ন হইল আজি, শুকাইয়া গেল ফুটেছিল যত বাসনা কুসুম রাজি। এমন কোমল তনুখানি তব, এমন মধুর হাসি, কে জানিত ছিল হৃদয়ে তোমার কেবল গরল রাশি। আজি হতে মোর জীবন হইল দগ্ধ সাহারা প্রায়, অটুট যাতনা চিরনিশিদিন, কেমনে সহিব হায়। কহিল নায়িকা এ ঘোর যাতনা, রহিবে না নিরবধি, সর্বরোগ হর, বিচামের পিল খাও কিছুদিন যদি। গান শুনিয়া মহিলাদের হাসি আর থামে না। কুমারী লীলা বলিতে লাগিলেন, ডিয়ার, ওফ ডিয়ার, I never just fancy her prescribing. হাসির তরঙ্গ থামিলে হেম বলিল, একবার একটা গির্জার লোকেদের সঙ্গে বিচাম কোম্পানি কি চাতুরি খেলিয়াছিল জানেন না বুঝি? মহিলারা বলিলেন, না, কি হইয়াছিল? কোনো পল্লীগ্রামে একটি ডিসেন্টিং চ্যাপেল ছিল। তাহারা উপাসনা প্রণালী ও সঙ্গীতাদিতে প্রচলিত প্রথা অবলম্বন করিত না। তাহাদের নিজের মনের মতো একখানি ধর্মসঙ্গীতের বহিও ছাপানো ছিল। উপাসনার সময় লোকের হাতে হাতে সেই বহি প্রতি রবিবারে দেওয়া হইত। কালক্রমে বহিগুলি ছিঁড়িয়া গেল, কিন্তু সে গির্জার এমন সঙ্গতি ছিল না যে বহিখানি পুনর্মুদ্রিত করিয়া লয়। ইহা শুনিয়া বিচাম কোম্পানি বলিল, আমরা ছাপাইয়া দিতেছি, কিন্তু বহিতে আমাদের ঔষধের বিজ্ঞাপন একটু আধটু দিয়া দিব। গির্জার কর্তৃপক্ষ ডিকনগণ ভাবিলেন, মলাটে কি শেষ পৃষ্ঠায় যদি উহাদের একটু বিজ্ঞাপনই থাকে তাহাতে ক্ষতিটা কি, বিশেষ যখন বিনামূল্যে পাওয়া যাইতেছে। তাহারা ধন্যবাদের সহিত সম্মতি জ্ঞাপন করিলেন। বহি ছাপিয়া আসিল। প্রথম দিন উপাসনার সময় সেই বহি হইতে একটি ধর্মসঙ্গীত হইতেছিল। উপাসকগণ সমস্বরে কয়ারের সহিত যোগদান করিয়াছেন। যীশুখ্রিস্টের মহিমা গান হইতে হইতে হঠাৎ গানের শেষ কলিতে বিচামের পিলের গুণানুবাদ ধ্বনিত হইয়া উঠিল। গান থামিয়া গেল। গির্জা শুদ্ধ লোক অবাক। তখন দেখা গেল বহিখানিতে প্রত্যেক সঙ্গীতের শেষে পিলের প্রশংসাপূর্ণ একটি করিয়া নবরচিত কলি তাহারা জুড়িয়া দিয়াছে। আবার হাসি পড়িয়া গেল। আরও একটু গান হইলে মিসেস রায় বলিলেন, মিস্টার মিত্র, আমায় একটু অনুগ্রহ করিবেন? বলুন, আমি আপনার আজ্ঞাবহ। মিস্টার দত্তের হাতে কলিকাতায় যে জিনিস পাঠাইব তাহার নিচে ভোজন কক্ষে রহিয়াছে, সেগুলি প্যাক করিতে আমায় সাহায্য করিবেন? অতি আনন্দের সহিত। চলুন চলুন। মিস্টার দত্ত নিশ্চয়ই আমাদিগকে আধ ঘন্টার জন্য ক্ষমা করিবেন। লীলা, তুমি 2-1 গান টান শুনাইয়া মিস্টার দত্তকে ততক্ষণ এন্টারটেইন করো। বলিয়া
দুইজনে বাহির হইয়া গেলেন। হেমের সহিত একা হইবা মাত্র লীলার হাসি গল্প কোথায় উড়িয়া গেল। তিনি নীরবে অবনত মস্তকে গানের বহিখানির পাতা উল্টাইতে লাগিলেন। হেম তাহাকে কোনো কথা বলিলে তিনি ঘাড় নাড়িয়া বা একাক্ষরযুক্ত শব্দে উত্তর দিতে লাগিলেন। কুমারীর এই ভাবান্তর দেখিয়া হেম বলিল, আপনি আজ গান গাহিয়া বড় শ্রান্ত হইয়াছেন। বাস্তবিক আমরা বড় স্বার্থপর, নিজেদের আনন্দের জন্য আপনাকে কষ্ট দিয়াছি। লীলা একটু ক্ষীণ হাসি হাসিয়া বলিলেন, আপনি আর দুই একটা গান গাহিয়া অন্যকে আনন্দ বিতরণ করুন, তাহা হইলে আপনার আত্মগ্লানি কমিয়া যাইবে। হেম বলিল, কি গান গাহিব? বাংলা না ইংরাজি? বাংলা আমি কি বুঝিব, ইংরেজি গান। হেম তখন পিয়ানোর কাছে বসিয়া বার্নস রচিত মাই লাভ ইজ লাইক এ রেড রেড রোজ নামক বিখ্যাত গানটি গাহিল। আমরা নিম্নে তাহার একটি বঙ্গানুবাদ প্রদান করিলাম। আমার সে প্রিয়তমা লোহিত গোলাপ যেন নবীন বসন্তে বিকশিত, আমার সে প্রিয়া যেন মধুর রাগিনী খানি, সুধা স্বরে তানলয়ে গীত। কত যে সুন্দরী তুমি হেমোর প্রেয়সী বালা, প্রেম মোর কত যে গভীর, সকল সিন্ধু জল না শুকাবে যতদিন, ততদিন প্রেম রবে স্থির। যতদিন সিন্ধু জল নাহি যাবে শুকাইয়া, রৌদ্র তাপে না গলিবে গিরি, ততদিন এই প্রেম রহিবে রহিবে স্থির, শত শত জন্মান্তর ঘিরি। বিদায় এখন তবে দেহ সখী কিছুদিন, হে আমার একমাত্র প্রিয়া, সহস্র যোজন পথ দূরে যদি চলে যাই, তবু তবু আসিব ফিরিয়া। গানের শেষ দুইটি চরণ হেম বারংবার গাহিতে লাগিল। বার্নসের সুর যেন কাঁদিয়া কাঁদিয়া কক্ষময় লুটাইতে লাগিল। গান শেষ হইলে হেম দেখিল মিস রায় জানালার নিকটে দাঁড়াইয়া বাহিরের দিকে চাহিয়াছেন। হেম ধীরে ধীরে তাহার নিকট গিয়া বলিল, আপনার কি বেশি গরম বোধ হইতেছে? না, বেশ জ্যোৎস্না উঠিয়াছে, তাই একটু দেখিতেছি। হেম বলিল, এ কি আর জ্যোৎস্না? যদি জ্যোৎস্না কোথাও ওঠে তো ভারতবর্ষে। সে জ্যোৎস্না আপনার দেখিতে ইচ্ছা করে না? মিস রায় বলিলেন, করে বই কি। হেম বলিল, মিস রায়, অনেকদিন হইতে আপনাকে একটি কথা বলিব বলিব মনে করিতেছি, কিন্তু বলিতে পারি নাই। আমি যেদিন হইতে আপনাকে দেখিয়াছি সেই দিন হইতেই ভালোবাসিয়াছি। আমি আপনাকে কত ভালোবাসিয়াছি তাহা আপনি জানেন না। আমার ন্যায় অযোগ্য ব্যক্তিকে আপনি স্বামী বলিয়া গ্রহণ করিতে পারেন কি? আজ আমার হৃদয় আপনার পদপ্রান্তে রাখিলাম, আপনি কি প্রত্যাখ্যান করিবেন? মিস রায় জানালা ধরিয়া নীরবে দাঁড়াইয়া রহিলেন। তাহার চক্ষু হইতে অশ্রু ঝরিতে লাগিল। হেম বুঝিল তাহার মনস্কামনা পূর্ণ হইবে। তখন সে তাহার কোটি দেশে হস্তবেষ্টন করিয়া তাহাকে নিকটে টানিয়া লইল। মিস রায় নিজে অশ্রুসিক্ত মুখখানি হেমের স্কন্ধে স্থাপন করিলেন। হেম বলিল, মিস রায়, লীলা, বলো আমায় সুখী করিবে? ভারতবর্ষের দুহিতাকে ভারতবর্ষে ফিরাইয়া লইয়া যাইবার সৌভাগ্য কি আমাকে দিবে না? বলো হ্যাঁ, বলো বলো। অশ্রুসিক্ত স্বরে লীলা বলিলেন, হ্যাঁ।
হেম তখন লীলার মুখখানি তুলিয়া সযত্নে অশ্রু মুছাইয়া দিল। তাহার পর প্রিয়ার অধরবৃন্ত হইতে প্রণয়ের প্রথম কুসুম নিজ অধর দ্বারা চয়ন করিয়া লইল। অর্ধ ঘণ্টা কাটিল। বাহিরে পদশব্দ শোনা গেল। দ্বার খুলিয়া মিসেস রায় ও অতুল প্রবেশ করিলেন। হেম লীলার সহিত বাহু সম্বন্ধ হইয়া হাস্য মুখে ধীরে ধীরে অগ্রসর হইয়া বলিল, মিসেস রায়, অদ্য আপনার কন্যা আমাকে পতিরূপে গ্রহণ করিতে স্বীকৃতা হইয়াছেন। আমাদিগকে আশীর্বাদ করুন। এ কথা শুনিয়া রায়গৃহিণী কয়েক মুহূর্তকাল নীরবে দণ্ডায়মান রহিলেন। তাহার মুখে হাসি ফুটিয়া উঠিল, চক্ষু জল ভারাক্রান্ত হইয়া আসিল। অতুল শুনিয়াই দুই হাত ছুঁড়িয়া লাফাইয়া উঠিয়া বলিল, ডোন্ট ডোন্ট মিসেস রয়, ডোন্ট ব্লেস দেম, স্টপ, থিপ, ফায়ার, মার্ডারার। অতুলের রঙ্গভঙ্গের বিষয়ে সকলে অবগত ছিলেন। মিসেস রায় হাসিয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে, ব্যাপার কি? অতুল উত্তেজিত স্বরে বলিল, মিসেস রায়, ওই হেমকেই জিজ্ঞাসা করুন। জাহাজ ছাড়িবার আগেই টস আপ হইয়াছিল, আমি জিতিয়াছিলাম। আমারই অধিকার মিস রায়কে বিবাহ করিবার। বলুক হেম। হেম ও লীলা মৃদু হাসিতে লাগিলেন। মিসেস রায় বলিলেন, কিন্তু তুমি তো লীলাকে ওয়াও করো নাই। যে ওয়াও করিয়াছে সে উইন করিয়াছে। অতুল ঘাড় বাঁকাইয়া গালের উপর একটি অঙ্গুলি স্থাপন করিয়া চিন্তা করিয়া কহিল, সে কথা ঠিক, ওইটা আমার বড়ই ভুল হইয়া গিয়াছে। কথামালার খরগোশ ও কচ্ছপের গল্প হইল আর কি। ঘুমাইয়া পড়িয়া আমি হারিয়া গেলাম। আচ্ছা, তবে হেমেরই জিত। অল রাইট, গুড লাক টু ইউ হেম, ওল্ড চ্যাপ। মাই বেস্ট, মাই ভেরি বেস্টেস্ট কংগ্রাচুলেশনস। বলিয়া হেমের হাত ধরিয়া ভয়ানক ঝাঁকি দিতে লাগিল। 10,000 মাইল নহে, 400 মাইল অতিক্রম করিয়া হেম 2 মাস পরে আবার লন্ডন হইতে এডিনবরায় ফিরিয়া আসিল। শুভ দিনে শুভ বিবাহ সম্পন্ন হইয়া গেল। বলা বাহুল্য, অতুলই নিত বর হইয়াছিল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।